এই সময়ে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার স্বপ্ন নিয়ে আমাদের আয়োজন এখন কি চাই। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় জানাচ্ছি স্বাগতম, সাথে রয়েছে দীপ্তি চৌধুরী। ক্ষুধা, দারিদ্র্য, বঞ্চনামুক্ত একটি দেশের স্বপ্ন নিয়ে বুকের রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি এই বাংলাদেশ। তবে বাস্তবিকতায় আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার 53 বছর পরেও বিভিন্ন সেক্টরের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যের কারণে আমাদের সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে। অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার একটি অন্যতম সেক্টর হিসেবে পরিচিত হয়েছে ভূমি। একটি কথা প্রচলিত রয়েছে, বাংলাদেশে যে ব্যক্তি একটুও জমি কিনেছেন কিংবা বিক্রি করেছেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তিনি আপোষ করেছেন দুর্নীতির সাথে। কারণ যিনি কিনেছেন তিনি দাম কম দেখিয়েছেন নিবন্ধন কম টাকার জন্য, এবং যিনি বিক্রি করেছেন তিনি অন্য একটি কারণে দাম কম দেখিয়েছেন, সেটি হচ্ছে কর ফাঁকি। আর এই কর ফাঁকির সুযোগ নেয় রেজিস্ট্রেশন অফিস, ভূমি অফিস। আজ আমাদের বিষয় জমি নিয়ে দুর্নীতি আর না। এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে 3 জন অতিথি উপস্থিত রয়েছেন। অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব জনাব জিয়াউর রহমান খান, একজন আবাসন ব্যবসায়ী রয়েছেন মির্জা মোহাম্মদ নইমুল ইসলাম, স্বাগতম আপনাকে। এবং আরও একজন মানুষ রয়েছেন যিনি আসলে এই জমি কেনা বেচার সঙ্গে যুক্ত রয়েছেন, জনাব আব্দুল্লাহ আল মিজান, স্বাগতম জানাচ্ছি আপনাকে। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে মানুষকে যেতে হয় ইউনিয়ন ভূমি অফিসে, উপজেলা অ্যাসিল্যান্ড অফিসে এবং সাব রেজিস্ট্রার অফিসে। ভূমি ক্রয় বিক্রয়, রেজিস্ট্রেশন কিংবা নামজারির মতো বেসিক কাজগুলো হয়ে থাকে তহসিল অফিসে, যা এখন ইউনিয়ন ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস এবং অ্যাসিল্যান্ড অফিস নামে পরিচিত। এই 3 অফিসে সেবা নিতে গিয়ে মানুষের ভোগান্তির আসলে কোনো শেষ নেই। এছাড়া দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তো রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আব্দুল্লাহ আল মিজান, যাকে প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয়। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই কাজগুলো করতে গিয়ে আপনি আসলে কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? প্রতিনিয়ত জমির জন্যে, অ্যাপার্টমেন্টের জন্যে এবং প্রতিটা এই আবাসন শিল্পের সার্ভিস পেতে আমরা যেই কাজগুলি প্রতিনিয়ত করি এবং যেই সমস্যার সম্মুখীন হই, এটা আসলে অবর্ণনীয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি রেজিস্ট্রেশন, জমি কিনবেন, জমির নামজারি করবেন, জমির খাজনা দিবেন, জমি রিলেটেড জমি বরাদ্দ আপনি গভর্নমেন্ট থেকে বরাদ্দ পাবেন, অথবা আপনি পৈতৃক জমিরই আপনি মিউটেশন নেবেন। সবটি ক্ষেত্রেই দুর্ভোগের হচ্ছে অনেক পাহাড়। জাস্ট ছোট্ট একটা উদাহরণ, সেটা হচ্ছে যে আমি গত 1.5 বছর আগে আমার একটা নামজারির ব্যাপারে আমার মিসেসের নামটা ভুল, আমার যে নামটা পার্টে ভুল ছিল, সেটা কারেকশন করতে আমাকে 1.5 বছর সময় অতিবাহিত হয়েছে। এবং সেটার জন্য আমাকে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হয়েছে। এটা টিপস ধরতে পারেন, ঘুষ বলতে পারেন, যেটা বলতে নিজেকেও মনে হয়। তো আমি মনে করি কি যে আমাদের যারা স্পেসিফিক, যেহেতু ল্যান্ড নিয়ে, ভূমি নিয়ে বলা হচ্ছে, তো ভূমির প্রত্যেকটা গভর্নমেন্টের প্রত্যেকটা অথরিটিতে, সবগুলোই সরকারি অথরিটি, একদম রাজুক থেকে শুরু করে ছোট্ট ইউনিয়নের ভূমি অফিস পর্যন্ত করাপ্টেড এবং সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। আমরা মনে করি যে শিক্ষা অথবা চিকিৎসা ওইসব ক্ষেত্রে দুর্নীতি বেশি হচ্ছে, না, নেভার। এই ভূমির ক্ষেত্রে দুর্নীতিটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এখান থেকে আসলে আমাদের এখনই সময় উত্তরণের। আমি একটু মির্জা মোহাম্মদ নইমুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি একজন আবাসন ব্যবসায়ী, বড় পরিসরে অন্য অনেকের জমির কাজগুলো আপনারা করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? আমাদের অপরাধ, আমরা কেন এই ব্যবসা করতে আসলাম? সাধারণ মানুষ, আমাদের যেমন 3টা সেক্টরকে নিয়ে আমাদের কাজ করতে হয়। প্রথমে হচ্ছে জমির মালিক, তার সাথে আমরা, দেন আমাদের সাথে আসছে ইনভেস্টর, দ্যাট ইজ ক্লায়েন্ট, যারা ফ্ল্যাট ক্রয় করতেছেন। ইচ অ্যান্ড এভরিবডি ইজ ইন ট্রাবল রিগার্ডিং দিস সেক্টর, আই মিন গভর্নমেন্ট অফিসগুলো। যেমন শুরুতেই আমরা একটা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট করি, এটাকে আমরা ল্যান্ড ওনারের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট বলে থাকি।
সেখানে এই এগ্রিমেন্টটা করতে যে ল্যান্ড ওনারের যে পেপারসগুলো জমির, আমরা এগুলো সাব রেজিস্ট্রি অফিস থেকে ভূমি অফিসগুলো সবগুলো ডিপার্টমেন্টে আমরা স্ক্রুটিনি করি, যাচাই করি। তো সেখানে একটা পেপার যাচাই করতে কতদিন লাগতে পারে আপনি বলেন? সেখানে একটা পেপার যাচাই করা, একটা সিম্পল একটা নকল বের করতে আমাদের টাকা খরচ করা লাগে, এবং টাকা খরচ করেও সময় মতো আমরা পাই না। এটা গেল একটা সেক্টর। এবার আসি আমরা জমির সিগনেচার করলাম। সিগনেচার করার সময় সাব রেজিস্ট্রি অফিসে নর্মাল যে গভর্নমেন্ট ভ্যালু, যে এই ডিডটা করার জন্য একটা ডিড ভ্যালু হয়, সেই ডিড ভ্যালুর উপরে আমাদেরকে টাকা পেমেন্ট করা লাগে। মানে এটাকে অলিখিত নিয়ম, এটা অলিখিত নিয়ম হয়ে গেছে, এবং এটা বাউন্ড, উই আর, মানে এটা আমরা করতে বাউন্ড হয়ে গেছি, এবং এটা গেল একটা সেক্টর। দেন আমার একটু খুব জানতে ইচ্ছে করছে, এমন কি কোনো অভিজ্ঞতা আছে যে আপনি টাকা ছাড়া করেছেন? একটা অভিজ্ঞতা নেই। মিজান সাহেব, আপনার আছে? না। অত্যন্ত দুঃখের বিষয়, আমি আমার এই আবাসন খাতের সাথে সম্পৃক্ত 24-25 বছর, এর মধ্যে আমি অনেকগুলি গভর্নমেন্ট দেখেছি, হ্যাঁ, সেনা শাসিত সরকারও দেখেছি, কিন্তু কখনোই নেভার এভার আমি কোনো কাজ টাকা ছাড়া করতে পারি। জনাব নঈমুল ইসলাম, আপনি বলছিলেন। তো আমরা নেক্সট পরে আমাদের কাজ হচ্ছে ডিজাইন ড্রয়িং কমপ্লিট করা। ডিজাইন ড্রয়িং কমপ্লিট করে রাজুকে যাওয়া। রাজুকের কথা বললে আসলে শেষ হবে না, প্রতিটা দেয়াল দুর্নীতিগ্রস্ত রাজুকের। এবং আমি ওয়ান অফ দি মেম্বার অফ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমাদের এই সেক্টরটা নিয়ে আমাদের এই রিয়েল এস্টেট যে অ্যাসোসিয়েশন অনেক চেষ্টা করতেছে, এবং আমাদের যে নতুন যে কমিটি হলো, এরাও একটা সিন্ডিকেটের মধ্যে আটকানো ছিল। সেই সিন্ডিকেট ভেঙে আমরা চলে আসতে পারছি ইনশাল্লাহ, যেটা আপনার এই বিগত 15 বছর ধরে একটা সিন্ডিকেটে আবদ্ধ ছিল এই রিয়েল এস্টেট সেক্টরটা। সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি। আমরা ফেব্রুয়ারিতে আমাদের একটা ইলেকশন হলো, আলহামদুলিল্লাহ এখন আমাদের যে কমিটি আছে তারা খুবই মানে এই বিষয়ে অ্যাক্টিভ ভূমিকা পালন করার চেষ্টা করে যাচ্ছেন। বাট অলমোস্ট 4-5 মাস হয়ে গেছে আমাদের নতুন কমিটি, বাট আমরা আসলে সরি টু সে, আমাদের যে ডেস্টিনেশন, আমরা যেটা চাচ্ছি যে একটা দুর্নীতিমুক্ত কিছু হোক, আমরা আসলে পাচ্ছি না। জনাব জিয়াউর রহমান খান, আপনার কাছে আসতে চাই। আপনি জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন, সেই জায়গায় আপনার দেখার দৃষ্টিটা বা দেখার জায়গাটা তো অন্যরকম। আসলে ওপর থেকে আপনি দেখছেন জিনিসটাকে, বিভিন্ন অফিসে দুর্নীতির কী চিত্র আপনার চোখে পড়েছে এবং দপ্তরগুলো সম্পর্কে আপনার কাছে কী তথ্য আছে? ওনারা যে বিষয়গুলো বললেন, দুর্নীতি একদম 100% কারেক্ট। ভূমি ব্যবস্থাপনা শুধুমাত্র ভূমি নয়, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই এটা আছে, তার মধ্যে ভূমি অন্যতম। এটা আমি নিজেও বিশ্বাস করি যে আজকে যেমন আপনার কি চাই, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে কি চাই, আমার এক কথায় উত্তর হবে দুর্নীতিমুক্ত ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনা। আমি একটু বলতে গেলে একটু ইতিহাস সামান্য আনতে হয়, যে এই ভূমি ব্যবস্থাপনা হচ্ছে সেই মোগল আমল থেকে সরকারের প্রথম হচ্ছে ভূমি, তারা খাজনা পায় ভূমির থেকে। এরপরে আসলো ব্রিটিশ শাসন আমল। ব্রিটিশ শাসন আমলে তাদের একই উদ্দেশ্য, খাজনা কীভাবে নিতে হবে। তাদের পক্ষে সম্ভব ছিল না, যে তারা সংখ্যায় ছিল খুব অল্প, প্রচুর মানুষ। তখন তারা করলো কি, একটা জমিদার শ্রেণী সৃষ্টি করলো। এই জমিদার থেকে বলা হলো তুমি খাজনা তুলবা, আমাকে বছরে এত টাকা দিবা। জমিদার যে যত বেশি অত্যাচারী ছিল, সে তত বেশি খাজনা তুলতে পারত, মেরে হোক ধরে হোক। আমি কিছুদিন আগে নাটোর রাজবাড়িতে গিয়েছিলাম, ওখানে দেখলাম রাজপুত্ররা যেই রুমে থাকতো তার নিচেই জেলখানা, সেখানে সারা রাত ধরে মারা হতো, ওরা চিৎকার করতো, এটা তাদের ঘুমের ওষুধ। এটা আপনি গেলেও দেখতে পাবেন। মানে যে জমিদার যত বেশি অত্যাচার করছে, সে তত আর্ন করতে পারছে, তত বেশি সরকারকে দিতে পারছে, তার জমিদারি, তার প্রভাব তত বেশি। যারা ভালো জমিদার তারা আস্তে আস্তে টিকতে পারেনি। পরবর্তীকালে 47-এ পাকিস্তান কায়েম হলো, তখন জমিদারি প্রথাটা উচ্ছেদ করে দিল, জমিদারি থাকবে না, এবং বলা হলো একজন ব্যক্তির 60 বিঘার বেশি জমি থাকবে না। তখন জমিদাররা করলো কি, 60 বিঘা নিজের নামে সবচেয়ে ভালো জমিগুলো রাখলো, তার যে কাজের লোক আত্মীয় স্বজন সবার নামে 60 বিঘা, যেগুলো পচা জমি, জঙ্গল, নদী, এগুলা দিয়ে দিল সরকারকে। এগুলো হয়ে গেল খাস ল্যান্ড। এই হলো জমির মোটামুটি ইতিহাস। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ওনারাও জানেন এটা,
এটা হলো সিএস খতিয়ান। সিএস খতিয়ানটা কি? ক্যাডাস্ট্রাল সার্ভে। ব্রিটিশরা এটা প্রথম কায়েম করলো। ক্যাডাস্ট্রাল সার্ভে মানে জমি কার কতখানি, একদম জমি একদম, এটা একটা মানে ব্রিটিশরা তো আসলে ব্রেইনি। তারা একটা ছোট্ট অ্যাঙ্গেল, একটা চেইন, একটা লগি, এই তিনটা দিয়ে এমনভাবে ভূমিটাকে মাপলো, একদম অ্যাকুরেট। এইটা দিয়ে তাদের প্রধান অস্ত্র। হ্যাঁ, তারপরে 47 আমি যেটা বললাম পাকিস্তান আসার পরে এসে এটা কিন্তু মাপামাপি হলো না, এটা হলো অফিসে বসে বসে ওই জমিদারদের, এই কাকে একটু জমি দিয়েছিল সে ওই জমির মালিক হয়ে গেল, একে পাট্টা বলতো আগে বিভিন্ন, এইভাবে জমির মালিক হয়ে গেল। এইভাবে আসলো বাংলাদেশ। বাংলাদেশে এখন বর্তমানে চলতেছে RS। এই যে কাগজপত্র এইগুলোকে মেনটেনেন্স করা, এই সুযোগগুলো নিয়েছে আমাদের বিভিন্ন তহসিলদার বলেন, এসি ল্যান্ড বলেন, এই কাগজগুলা কোথাও ইচ্ছা করে ছেড়ে ফেলাই দিচ্ছে বিভিন্ন জায়গায়, মানে এইভাবে দুর্নীতির সৃষ্টি হয়েছে। মানে এটা আসলে জানা কথা যে এখানকার প্রতিটি সেক্টরে যে দুর্নীতি রয়েছে। এবং ভূমি অফিস এবং মাঠ পর্যায়ে রেজিস্ট্রেশন অফিস ছাড়াও কিন্তু ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার নিষ্পত্তি করে থাকে জেলা প্রশাসনের কার্যালয়, সেটেলমেন্ট অফিস, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি আপিল বোর্ড। জনাব জিয়াউর রহমান, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আসলে এই যে সবাই জানে এখানে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতির জিরো টলারেন্স ঘোষণার পরেও এখানে কেন আসলে দুর্নীতিগুলো রয়ে গেল প্রতিটা জায়গায়, প্রতিটা খাতে, সবাই জানার পরেও কারণগুলো কি কি বলে আপনার মনে হয়? 86 সালে চাকরিতে জয়েন করেছি। 2000 সাল, 14 বছর আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, ইওনো ছিলাম, এডিসি ছিলাম, ডিসি ছিলাম। হ্যাঁ, তো এখান থেকে আমি যেটা লক্ষ্য করেছি যে এই ভূমি ব্যবস্থাপনা সিস্টেমটার মধ্যে গলদ আছে। হ্যাঁ, এখন বর্তমানে ডিজিটালাইজড একটা সিস্টেম অলরেডি এটা চালু হয়ে গেছে। এর মধ্যেও আমি যেটা দেখতে পাচ্ছি যে জিনিসগুলোকে ইচ্ছাকৃতভাবে, আমি নিজেই ব্যক্তিগতভাবে এই কিছুদিন আগে আমি একটা জমির খাজনা দিতে গেলাম গত বছর, এবং প্রথম সিস্টেমটা ছিল যে খাজনা দিতে হবে ফার্স্ট টাইম, পরবর্তীকালে অটোমেটিক্যালি আমি কম্পিউটারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দিতে পারবো। আমি দিয়ে আসলাম, এবার এসে দেখি গতবার যে দিয়েছিলাম আমার কোনো তথ্য নেই। আমার মনে আছে যে আমি যখন 5-10 বছর আগে ইন্ডিয়ান একটা ভিসা করার জন্য আমি দরখাস্ত করেছিলাম, দেখা আমার নাম ঠিকানা সব কিছু দেওয়া হলো, আমি কোন দেশের, লাস্টে কান্ট্রি পৃথিবীর 200 দেশের নাম আছে, বাংলাদেশ নাম নাই। বাংলাদেশ ছাড়া তো আমার দেশ বাংলাদেশ, সুতরাং আমাকে যেতে হবে ওই লোকের কাছে, ওনাদের কাছে। আমাকে মানে জমির ব্যাপারে আমাকে যেতে হবে তহসিলদের কাছে, তারা চায় আমার কাছে আসো, আমি ইয়ের মাধ্যমে আমি যাতে অনলাইনে যাতে আমি কাজটা করতে না পারি এমন একটা সিস্টেম করে দেয়, বাধ্য হয়ে আমাকে যেতে হয়। যেতে গেলেই যে জিনিসগুলো, এটা আমার যে স্পেসিফিক্যালি যদি জানতে চাই, সবাই যদি জেনে থাকে দুর্নীতি হয়, দুর্নীতি প্রতিরোধ কেন হলো না? এই দায়টা কার? এই দায়িত্ব প্রত্যেক আমাদের সমাজ ব্যবস্থা। এটা আমি ইচ্ছা করলে, আমি যদি কিছু ভালো কিছু করতে চাই, আমি অটোমেটিক্যালি কিক আউট। আইন শৃঙ্খলা বাহিনী কি করছে তখন? চেষ্টা করে, সবাই চেষ্টা করে, যারা চেষ্টা করে, যারা করে তারা কিক আউট হয়ে যায়, যারা এটার মধ্যে গা ভাসিয়ে দেয় তারা ভালো পজিশনে থাকে। যথেষ্ট সদিচ্ছার অভাব যে রয়েছে সেটা তো স্বীকার করতেই হবে আমাদের, প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যাদের দায় ছিল দুর্নীতি প্রতিরোধ করা তাদের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। ভূমি বা জমি আসলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বা অধিকারের প্রধান ভিত্তি, তাই একে কেন্দ্র করে মানুষের যে আবেগ, অনুভূতি বা সংবেদনশীলতা তার আসলে কোনো শেষ নেই। এই জন্য দেখা যায় মানুষ নিজের জমির অধিকার আদায়ের জন্য বুকের রক্ত দেয়, আবার অনেকে রয়েছে অন্যের জমি দখলের জন্য নানা কূটকৌশলের আশ্রয় নেয়, তার থেকে নানা দ্বন্দ্বের সৃষ্টি হয়, মানুষে হানাহানি হয়, সংঘাত হয়। বিবিসির একটি জরিপ থেকে দেখা গেছে যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 40 লক্ষ এবং এসব মামলার প্রায় 70% রয়েছে জমি জমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে। একটি কথা রয়েছে, জোর যার মুল্লুক তার। জোর খাটিয়ে জমি দখল করার ঘটনা আমরা অনেক শুনেছি, দেখেছি, এর উপর অনেক চলচ্চিত্র এবং নাটকও নির্মাণ হয়েছে। জোর খাটিয়ে অনেক প্রভাবশালী মানুষেরা অন্যের জমি দখল করে থাকেন বলে নানা প্রমাণ রয়েছে। 1935 সালে শেরেবাংলা একে ফজলুল হক গঠন করেন কৃষক প্রজা পার্টি এবং তার স্লোগান ছিল লাঙল যার, জমি তার, ঘাম যার, দাম তার। আমি একটু আপনাদের অভিজ্ঞতা শুনতে চাই।
মির্জা মোহাম্মদ নইমুল ইসলাম, আপনার কাছে শুনি। আপনার তথ্য অনুযায়ী আসলে আমরা এখনো সেই প্রভাব থেকে মুক্ত হতে বের হয়ে আসতে পারিনি। এখনো জমি দখল হচ্ছে, তবে আগের চেয়ে অনেক কমে গেছে। তারপরও বন্ধ হয়েছে আমি পুরোপুরি বলবো না, এখনো চলতেছে। এটা গভর্নমেন্টের প্রভাবশালী মহলের এদের ছত্র ছায়াই জমি দখলের যে বিষয়টা আগেও ছিল এখনো হচ্ছে। তো পুরোপুরি তো বাংলাদেশ আসলে আমাদের সেকেন্ড টাইম আমরা আবার এখন স্বাধীন হলাম। তো এখন দেখা যাক, আমরা আশা করতেছি যে এই জিনিসটা নতুন যে গভর্নমেন্ট আসবে বা আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের তরফ থেকে যদি ভূমি এই বিষয়গুলো দখলদারদেরকে মুক্ত করার জন্য কোনো স্টেপ নেয়, তাহলে আশা করা যায় যে এগুলো অনেকাংশে কমে যাবে। জনাব আব্দুল্লাহ আল মিজান, আপনার কাছে একটু শুনতে চাই, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আপনার আশেপাশে কি দেখেন? দখলদারিত্ব কি এখনো চলে? হ্যাঁ, আসলে প্রথম দিকটা এরকমই ছিল, দখলদারিত্ব। তারপর হচ্ছে যে এরকম যে দলিল যার জমি তার, তো আসলে সেটা আমরা বাস্তবে পাইনি। ঠিক আছে, এখন হচ্ছে কি, এখন কোনো একটা বাহিনীর কোনো একটা সরকারি কোনো একটা ছত্রছায়ায় এইভাবে এখন দখলদারিত্বগুলো হচ্ছে। কোনো ব্যক্তিগতভাবে কেউ জমি দখল করছে না বা করছে না, একত্রিত হয়ে গভর্নমেন্টের কোনো একটা অধিদপ্তর, কোনো একটা ডিপার্টমেন্ট, তারা এখন দখলদারিত্ব করে জমিগুলা দখল করছে। জনাব জিয়াউর রহমান খান, আপনার কাছে এই জায়গাটায় আমি আসতে চাই। অনেকেই দেখা যায় এই সব নিষ্পত্তি করতে গিয়ে মামলা করেন, কিন্তু মামলারও আসলে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হয়ে যায়, সেখানেও দুর্নীতির কারণে সুবিচার পান কিনা এটা নিয়ে নানা প্রশ্নবোধক চিহ্ন আসলে দেয়া যায়। এবং অভিজ্ঞজনেরা বলেন যে জমি জমা সংক্রান্ত যে জটিলতা, সেটা যদি কমানো যায়, বাংলাদেশে আসলে দেওয়ানি এবং ফৌজদারি যে মামলা, সেটার সংখ্যাও কমে আসবে। এবং এই বিরোধের যে মামলা হয় বা কি অভিজ্ঞতা, আপনি কি দেখেছেন? আপনি একজন জেলা প্রশাসক হিসেবে কাজ করে এসেছেন, এই সংক্রান্ত ঝামেলাগুলো আদালত পর্যন্ত কিভাবে আসলে যায়? মামলা মূলত দুই প্রকারের, একটা দেওয়ানি, একটা ফৌজদারি। দেওয়ানি আদালত অর্থাৎ জমি জমা সংক্রান্ত, এখানে 100% জমি, যেটা জজ সাহেবরা দেখেন, এখানে জমি জমা নিয়েই। আর ফৌজদারি এটা কিন্তু মারামারি, খুন খারাপি ইত্যাদি। তো এই আমার অভিজ্ঞতার আলোকে, এবং আপনিও উল্লেখ করেছেন যে বিবিসির একটা, যে অ্যাবাউট 60 to 70, কেউ বলেন 60%, 70%, এই 70% মারামারি, খুন খারাপি সব কিছুর মূল বিষয় হচ্ছে জমি নিয়েই পাড়া প্রতিবেশীর মধ্যে, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদের মধ্যে জমি নিয়েই মারামারি হয়, খুন হয়, খারাপি হয়। সুতরাং জমির যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায়, তাহলে ফৌজদারি মামলা অ্যাবাউট 70% কিন্তু আর থাকবে না। একটা বিরাট পরিবর্তন। এবং এই রাস্তাটা আমাদের সহজ করতে হবে। আচ্ছা। এবং সহজ করতে গেলে ডিজিটালাইজড, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে এখন কিন্তু আপনি বাসায় বসে বসে খাজনা দিতে পারতেছেন, পর্চা, মিউটেশন, সব কিছুই সিস্টেমটা করা হয়েছে। কিন্তু এই সিস্টেমের মধ্যেও যেই কথাটা বারবার আমি বলতে যাচ্ছি, যে ইচ্ছা করলেও করতে পারছি না। আমি যখন করতে যাচ্ছি বাসায় পাচ্ছি না, দোকানে যাচ্ছি, তারাও বলছে স্যার এটা হচ্ছে না, ওনারা বলছে আপনাকে অফিসে যেতে হবে। একটু মনিটরাইজেশন এবং যদি একটু সুপারভিশন, যে এই জিনিসগুলো কেন হচ্ছে না। এবং আমাদের ইয়াং জেনারেশন কিন্তু এখন কম্পিউটার, ইন্টারনেটে অনেক অভিজ্ঞ, তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। আমি আমার ছেলের কাছে যাই। আরেকটা মজার জায়গায় একটুখানি আপনাদের আমি আলোকপাত করতে চাই, যে গত 24 জুন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ, যেটা দেখে আমরা অনেকেই অবাক হয়েছি, যে একজন বিসিএস ক্যাডার চাকরি ছেড়ে সাব রেজিস্ট্রার পদে যোগদান করেছেন, একজন তরুণ। আপনার কি মনে হয়, কি এমন আকর্ষণ যেটা তাকে ওখানে নিয়ে যেতে পারে, যেটা সাব রেজিস্ট্রার অফিসে আছে যে সুযোগগুলো? সবাই চায় ক্ষমতা, টাকা, ওইখানে এখানকার চেয়ে বেশি বেনিফিটেড হয়, অর্থ উপার্জন করতে পারে, ক্ষমতা, তার যে ক্ষমতা, একজন সাব রেজিস্ট্রারের যে ক্ষমতা, একজন বিসিএস অফিসার, শিক্ষা ক্যাডারের তার ক্ষমতা নেই, তার বেতন পড়ায় ইয়েটা পায়, ওখানে তাদের ক্ষমতা অনেক বেশি, সবাই ওই লাইনে যায়। এটাই আমাদের যে নতুন আইন এই ভূমি সংক্রান্ত, সেটার ট্যাগলাইন হচ্ছে দলিল যার জমি তার। কিন্তু মিজান সাহেব যেমনটি বলছিলেন যে এটা আসলে বাস্তবায়ন দেখতে পাননি, সেই জায়গায় আসলে আপনাদের তিনজনের কাছেই এখন জানতে চাইবো শেষ কথা, অর্থাৎ এখন কি চাই আমার আয়োজন? সবার প্রথম হচ্ছে আমি আমার পরিবর্তনটা চাই। আমি আর কখনো ঘুষ দিব না, ঘুষ দিয়ে কাজ করব না। আমি আমার বন্ধুকে, আমি আমার ফ্যামিলির প্রতিটি মেম্বারকে কাউকে বলবো না যে নেভার এভার কখনো ঘুষ দাও, ঠিক আছে? তারপর হচ্ছে যে জায়গাটা যারা ঘুষ নেই তাদেরকে ধরবো,
পরিবর্তন নিয়ে আসব। পরিবর্তন ছাড়া কোনো মানে পথ নাই। ধন্যবাদ। মির্জা মোহাম্মদ নঈমুল ইসলাম, আপনার কাছে শুনি কি চান? ধন্যবাদ আপনাকে। আমাদের একটাই চাওয়া, আমরা মানুষ, আমাদেরকে মানুষকে নিয়েই সব কার্যক্রম। আমাদের মৌলিক যে চাহিদাগুলো আছে এবং বেসিক যে রিকোয়ারমেন্টস, একটা হচ্ছে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান। আমরা বাসস্থান নিয়ে কাজ করি। সো আমাদের এই বাসস্থান করতে যে মানুষের আবাসনের ব্যবস্থাটাকে নিশ্চিত করতে যে আমরা যে কাজগুলো করে আসতেছি, সামনের দিকে করবো ইনশাল্লাহ, এই কাজগুলো যাতে স্মুথলি করতে পারি, এই জন্য আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা দুর্নীতিমুক্ত দেখতে চাই। এবং দুর্নীতিমুক্ত দেখতে হলে আমাদের এই পুরনো যে জঞ্জাল, এগুলোকে সরাই ফেলতে হবে। নতুনভাবে আমরা নতুন প্রত্যয় নিয়ে দেশটাকে গড়ার জন্য এগিয়ে যেতে চাই। জনাব জিয়াউর রহমান খান, আপনি অনেকখানি বলেছেন আপনি ডিজিটালাইজেশন চান এবং দুর্নীতিমুক্ত চান, তাও যদি সাম আপ করেন 2 লাইনে। জাস্ট আমি খালি এটাকে বলবো যে আমরা সব কিছুই নেগেটিভ ইয়েটাই বেশি হয়েছে। আমি কিন্তু আশাবাদী, আমি খুব আশাবাদী, কারণ আমাদের যে নতুন প্রজন্ম, যে জেনারেশন জেড, এরা কি করছে, জেন জি, এরা কি করছে আপনিও জানেন। তো আমি খুব আশাবাদী যে যদি ডিজিটালাইজেশন, আপনি খালি একটু, আমি অনুরোধ করব www.land.gov.bt তে ঢুকবেন, এভরিথিং আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। অথবা আপনি 16122 এই নাম্বারে ফোন করবেন, আপনার যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে আমি ছোট্ট 1 মিনিটের একটা কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। যে কবিতাটা আমার প্রিয় ব্যক্তিত্ব সলিল চৌধুরী, হ্যাঁ, সে কবিতার নাম হচ্ছে একগুচ্ছ চাবি। যে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম একগুচ্ছ চাবি, উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম একগুচ্ছ চাবি, ছোট বড় লম্বা চ্যাপ্টা মোটা বেটে নানা ধরনের নানা আকারের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে, ভবিষ্যতে কাজে লাগবে। তারপর অনেক সময় গত হয়েছে, জীবন এবং জীবিকার তাগিদে একদিন পথে নামতে হলো। জীবনের যে পথ ধরিয়ে এগিয়েছি, পথের শেষে দেখেছি মস্ত বড় এক দরজা, তাতে ঝোলানো প্রকাণ্ড এক তালা। পকেট থেকে সেই চাবির গুচ্ছ বের করেছি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। দিন শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছি। মা শুধু তাকিয়ে দেখতেন আর হাসতেন। একদিন বললেন, জানতাম তুই পারবি না, তোর বাবাও পারেনি, তবে শুনেছি তার বাবা নাকি পারতেন। এখন আর এ সকল চাবি দিয়ে তালা খোলে না, কারণ এ সকল চাবি হচ্ছে সততার চাবি, সত্যের চাবি, ঐক্যের চাবি, নিষ্ঠার চাবি। তবে চাবিগুলো তুই ফেলে দিস নে, তুই যাবার আগে তোর সন্তানদের হাতে দিয়ে যাস, দেখবি একদিন না একদিন এ সকল চাবি দিয়েই ওই সততার, সত্যের, ঐক্যের, নিষ্ঠার বদ্ধ দরজাগুলো খুলে যাবেই, খুলে যাবেই, খুলে যাবে। আমি খুব আশাবাদী যে আমার ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এখান থেকে বেরিয়ে আসবে। আপনার কবিতার সাথে অনেক ধন্যবাদ। আমরাও একাত্মতা ঘোষণা করছি। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশার কথা বলি, আমরা প্রত্যাশার কথা বলি, আমরা স্বপ্নের কথা বলি। আমরা চাই মানুষের যে মৌলিক চাহিদা অর্থাৎ বাসস্থান, তার জন্য যে জমি দরকার, ভূমি দরকার, সেখানে যেন মানুষ কোনো প্রকার ভোগান্তির শিকার না হয়, দুর্নীতি মুক্ত একটি সেক্টর হোক, সেই প্রত্যাশা এবং স্বপ্নের কথা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি আমি দীপ্তি। আবার দেখা হবে, কথা হবে, শুনবো আপনাদের।